আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি শারমিন মুনের লেখা আত্মজা গল্পের 17 এবং 18 নম্বর পর্ব। সন্ধ্যার পর আত্মজা অন্তরকে পড়াতে বসায়। নতুন নতুন বই পেয়ে কদিন পড়তে বসছিল, কিন্তু এখন পুরোই উল্টো। বইয়ের ধারে কাছেও আর আসার নাম নেই। সারাদিন শুধু খেলাধুলার পাশাপাশি পড়ালেখাও করা দরকার। আজকে আত্মজা জোর করে ধরে পড়তে বসায়। অন্তরও বাধ্য হয়ে পড়তে বসে যায়। কি আর করার। এদিকে অনুজা টেবিল থেকে একটা বই হাতে নিয়ে চৌকির উপরে চলে যায়। তারপর জানালার পাশে বসে পড়ে। হাতের বইটার ভাঁজ থেকে একটা ছোট শপিং ব্যাগ বের করে। কাব্যের দেওয়া উপহার এখনো খুলেই দেখা হয়নি। এতদিন খোলার কথা মনেও ছিল না, আর এখন এটার মধ্যে কি আছে তা জানার জন্য মনটা ছটফট করছে। অনুজা ব্যাগটার ভিতর থেকে একটা ছোট বক্স বের করে। বক্স দেখে বুঝে ফেলে এটার মধ্যে কি আছে। সাথে অনেক অবাকও হয়, আবার কেন জানি খুব ভয় কাজ করছে যদি ঘরের সবাই এগুলো দেখে ফেলে। বক্সের ভিতরে একটা বাটন ফোন। যদি হাতে ফোন দেখে তাহলে তো খুব খারাপ হবে। এই ভেবেই অনুজা ফোনের বক্সটা ওর কলেজের ব্যাগের ভিতর লুকিয়ে ফেলে। শপিং ব্যাগে পায়ের এক জোড়া নূপুর আর একটা চিঠি পায়। নূপুর যারা উল্টে পাল্টিয়ে দেখছে, বেশ পছন্দ হয়েছে বলতে হয়। তার পছন্দ তার মতোই সুন্দর। মনে মনে অনেক সময় প্রশ্ন জাগে, তার মতো এত সুদর্শন পুরুষ যে কিনা বিদেশে থাকতো, এত বড়লোক ঘরের সন্তান, সে কি দেখে এই গ্রামের মেয়েটাকে পছন্দ করলো? কি আছে এই আমার মধ্যে? নূপুর জোড়া পাশে রেখে দেয়। এই নূপুর না হয় প্রিয় মানুষটার হাত থেকেই পড়া যাবে। মুচকি এসে চিঠিটা হাতে নেয়। চিঠির ভাঁজ খুলতেই তার উপরে লেখা, প্রিয় অনু, তুমি আমার জীবনে এসেছিলে হুট করেই, এক দমকা হাওয়ার মতো। প্রথম দেখায় বুঝে গিয়েছিলাম এই মেয়েটাকে আমার সারা জীবনের জন্য লাগবে। আমার পুরো সত্তা জুড়ে শুধু তোমার বিচরণ। আর ওই সুন্দর নূপুর জোড়া আমার ব্যক্তিগত সুন্দর নারীর জন্যই। একদিন আমাকে পরিয়ে দেখিও, অপেক্ষায় থাকবো। আর আপাতত এই ফোনটা তোমাকে দিলাম। তোমার ওখানের গঞ্জে অ্যান্ড্রয়েড ফোন নেই, কদিন এটাই চালাও। তোমার সাথে যোগাযোগ করতে না পারলে আমার দম বন্ধ লাগবে, তাই দয়া করে ফোনটা অন করো। সাথে সিমও দেওয়া আছে। ভালো থেকো, এটি তোমার কাব্য। চিঠিটা পড়ে অনুজা মুচকি হাসে। জানালার সাথে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে নেয়। কল্পনায় কাব্যের চেহারাটা ভেসে ওঠে। তাহার হাসি মাখটা মাশাআল্লাহ। এই হাসি দিয়ে মুহূর্তে মন কেড়ে নিতে পারে। আত্মজা অন্তরকে পড়তে দেয়। তারপর আনমনে হয়ে ভাবে, ওই লোকটা আমাকে ভালোবাসে, সেই জন্য কি এত দূর আসছে, নাকি অন্য কিছু? আরে এক দেখাতে কিভাবে ভালোবাসে? তবে ভালোবাসলে নিশ্চয়ই কষ্ট পেয়েছে অনেক, কিন্তু কি করার, আমার ভালোবাসার মানুষ তো অন্য কেউ, যে আমাকে ছোট থেকে ভালোবাসে। আমাকে পাওয়ার জন্য কত বছর ধরে অপেক্ষা করছে সে। আমার প্রতি তার এত ভালোবাসা দেখে শেষমেশ আমিও তার প্রেমে পড়তে বাধ্য হলাম। তবে আরেকটা বিষয়ও অনেক ভাবায়। ওই পুলিশটার সাথে আরেকটা লোককে তো কালকে জঙ্গলে দেখলাম। ওনার সাথে ওই লোকের কী সম্পর্ক? তাহলে ওনারা কি সবাই কাল রাতে জঙ্গলে ছিল? কিন্তু ওখানে কি কাজ থাকতে পারে? তাহলে ওনারাও কি নিজাম তালুকদারের সাথে জড়িত? এমন অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক কাটছে। আজ রাতের মধ্যে সব প্রশ্নের উত্তর জানতে হবে। কাল তো আবার ঢাকা চলে যেতে হবে। একটা নদীর কিনারে বসে আছে আজমাইন, পাশে আয়ান, সুহাস ও রানাও আছে। একদম নিরিবিলি জায়গা, নেই কোনো মানুষজনের কোলাহল, শুধু পানির কলকল শব্দ। এই নিরিবিলি জায়গায় পানির কলধ্বনি শুনতে বেশ লাগে। সন্ধ্যার পর নদীতে কয়েকজন জেলে মাছ ধরেছে আপন মনে। চাঁদনি রাতের আবছা আলোতে নদীটা ভীষণ সুন্দর লাগছে। নদীর উপরে দু একটা নৌকা ভাসছে। মন খারাপের সময় এখানে আসলে যে কেউরই মন ভালো হয়ে যাবে। এরকম পরিবেশে বসে কষ্টগুলো শেষবারের মতো ভেবে বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল। মুহূর্তেই অল্প হলেও ভারী বুকটা হালকা হবে। আজমান একটা দীর্ঘশ্বাস ছাড়লো। কি আশা নিয়ে আসলো আর কি হলো? এগুলো যত ভাবে ততই কষ্ট বাড়ে। আয়ান আজমাইনের পাশে পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। বন্ধুর এমন অবস্থা দেখে নিজেরও খারাপ লাগছে। জানা নেই ও মেয়ের মধ্যে কি আছে, যার জন্য কত মেয়ে পাগল, আর সেই একটা মেয়ের জন্য এত ছটফট করছে। মেয়েটাকে দেখার খুব ইচ্ছে, কিন্তু হয়তো কোনো দিন দেখতে পারবে না। শ্বাস ছেড়ে আজমাইনের উদ্দেশ্যে বলো, তুই এভাবে মন খারাপ করে থাকিস না দোস্ত। ওরে পাবি না তাতে কী হয়েছে? আল্লাহ তাআলা নিশ্চয়ই এর থেকে ভালো কিছুই তোর জন্য লিখে রেখেছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। পাশ থেকে সুহাস বলে, বন্ধু তুই মন খারাপ করিস না। এখানে কেন আসছি তা ভুলে গেলি? এখন ভেঙে পড়লে চলবে না। আয়ান আবারও বলে, চলো নৌকা চড়ে একটু ঘোরাঘুরি করি, মনটা আরও ভালো হয়ে যাবে। তারপর রানা সুহাস একটা নৌকা ডাক দিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর আসে।
তারপর ওরা সবাই নৌকায় উঠে পড়ে, আজমাইনও উঠে পড়ে। কি আর করার, এক বিষয় নিয়ে তো আর মন খারাপ করলে চলবে না। একজনের কারণে সকলেরই মন খারাপ হবে। আগে এখানের কাজ সেরে নেওয়া যাক, এদিকে বোনকে পাওয়া যাচ্ছে না। না, সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে। এই বোনের কিছু হলে নিজেকে কীভাবে ক্ষমা করবে? আনুমানিক রাত প্রায় 12টা কি 12:30। সাদাতরা এখনও গন্তব্যে পৌঁছাতে পারেনি। অনেক দূর বিধায় সময়ও লাগছে বেশ। আঞ্জুম সন্ধ্যার দিকে ট্রাকের পিছনে গিয়ে বসে। আজকে সারাদিন তো বেশ ভালোই কাটছে। ফাঁকে ফাঁকে ট্রাক থেকে নেমে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরেও দেখেছে। আজকে মনটা অনেক ফুরফুরা লাগছে। এমন ঘুরতে পারলে বাড়ি যাওয়ার নামও মুখে নেবে না সে। ট্রাকের দরজা লাগিয়ে সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়ে। ভিতরে পাতলা কাঁথা আছে, যার জন্য কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন বাজছে আরেক বিপত্তি। সামনেই ট্রাফিক পুলিশ আছে, যারা এখান থেকে এক একই প্রতিটা গাড়ি চেক করবে। সন্দেহজনক কিছু না থাকলেই ছাড়বে, এর আগে না। কিন্তু সাদাতের ট্রাকে তো আঞ্জুম আছে, ওই এমনিতেই বড়লোক ও পুলিশের বোন। এখন ধরা পড়লে তো শেষ। কি করবে? অনেক দুশ্চিন্তা হচ্ছে। সোহেলও ভয় পেয়ে যায়। একটু পর সাদাতের ট্রাক দাঁড় করায়। সাদাতকে নামতে বলে, কিন্তু সাদাত না নেমে বলে, স্যার আমাকে গাড়িতে কোনো ভেজাল নাই, সন্দেহজনক কিছুই নাই। কি দেখবেন? আমাদের জরুরি যাইতে হইব। ওখানে থাকা একজন পুলিশ বলে, না, এই কথা বললে তো হবে না, আমাদের উপর কড়া নির্দেশ আছে। ভালোভাবে প্রত্যেকটা গাড়ি চেক করে ছাড়তে হবে। আজমাইন মাহতাবের বোনরে পাওয়া যাচ্ছে না, চেক তো করবই। নামো তোমরা। সাদাত এবার হাল ছেড়ে দেয়। কপালে যা আছে তাই হবে, ধরা পড়লেও সমস্যা নেই। তারপর ওরা নেমে যায়। কয়েকজন মিলে সামনের দিকটা চেক করে, তবে সন্দেহজনক কিছুই পায় না। তখন সাদাত বলে, দেখলেন তো কিছুই নেই, আমরা যাই। তখনই আরেকজন পুলিশ বলে, পিছনে দেখো, এখনও বাকি আছে। সাদাত বুঝলো আজকে তারা ধরা পড়বেই। একজন গিয়ে পিছনের ঝাপটা তুলে লাইট মেরে চারপাশ দেখতে থাকে। চেক করার কিছুক্ষণ পর এসে বলে, না, এই গাড়িতে সন্দেহজনক কিছুই নেই। এটা শুনে সাদাত চমকে গেল, সাথে সোহেলও। দুজন দুজনার দিকে তাকায়। তখনই পাশে থাকা পুলিশ বলে, তোমরা এখন আসতে পারো। সাদাত একবার পিছনের দিকে তাকায়, তারপর গাড়িতে উঠে পড়ে। গাড়ি চলতে শুরু করে, কিন্তু মনের ভিতর প্রশ্ন। সন্দেহ করার মতো কিছু নাই। তাহলে কি আঞ্জুম নেই ওখানে? ওখানে না থাকলে কোথায় গেল? পালিয়ে গেল না তো? কিন্তু তাও যাবে কি করে? আর ভিতরে থাকলে ধরা কেন দিল না? কেন পুলিশকে সব বলল না? গাড়িটা কিছু দূর যাওয়ার পর থামিয়ে দেয়। সোহেল ও সাদাত দুজনে নেমে পড়ে। টর্চ জ্বালিয়ে পিছনে আছে। ছাপ খুলতেই দেখতে পায় আঞ্জুম শুয়ে আছে। এটা দেখে তো আরও অবাক হয়। মনের মধ্যে আর প্রশ্ন চেপে রাখতে না পেরে আঞ্জুমকে ডাক দেয়। আঞ্জুম সজাগই ছিল, যার কারণে তাড়াতাড়ি উঠে বসে। সাদাত ওর দিকে নজর দিয়ে বলে, তুই এইখানে? একটু আগে যে পুলিশ চেক করছিল তখন কইছিলি? আর এইখানে থাকলে পুলিশদের সব সত্য কইলি না কেন? চাইলে তো খুব সহজেই বাড়ি চলে যাইতে পারতি, আমা করে ধরাইয়া দিতে পারতি, এগুলো কেন করলি না? সাদাতের প্রশ্নে আঞ্জুম বাচ্চাদের মতো করে বলে, আমি জানি না কেন ধরা দেই নাই। হঠাৎ কি হলো, আমার মন চাচ্ছিল এই গাড়িতে করে আরও ঘুরে বেড়াই। এই পাহাড়ি এলাকায় থেকে যায় আজীবনের জন্য, ফিরতে মন চায়নি এই মুহূর্তে। পুলিশ চেক করছে তখন আমি কাঁথাটা পর্দার মতো করে টানিয়ে তার পিছনে লুকিয়েছিলাম। রাতের অন্ধকারে ভালো করে বুঝতেও পারেনি। সাদাত এক দৃষ্টিতে আঞ্জুমের দিকে তাকিয়ে থাকে। দিন দিন মেয়েটার ভিন্ন ভিন্ন রূপ দেখছে। সে তো চাইলেই পারতো চলে যেতে, ওর ইচ্ছের জন্য থেকে যেতে চাইলো, তাকে আদৌ পূরণ হবে? নৌকা ভ্রমণের পরপরই আজমাইনরা ওই কুটিরে ফিরে আসে। আজমাইনের মনটা বিষণ্ণতায় ছেয়ে আছে। একটু পরপর বড় বড় দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। তার জন্য বুকটা হালকা লাগছে না। চোখের কার্নিশে পানিগুলো টলমল করছে। চোখের অবাধ্য পানিগুলো হয়তো টুপ করে যখন তখন পড়ে যেতে পারে, কিন্তু ছেলেদের তো এসবে মানায় না। তাও তবে এই অন্ধকারে যত ইচ্ছা অশ্রু ঝরুক, কেউ তো আর তার এই দুর্বল রূপটা দেখবে না। সকাল হলেই সে নিজেকে শক্ত করে নেবে। এই মুহূর্তে আরও কিছু সময় নির্জন নদীর তীরে থাকতে পারলে ভালো হতো। নদীর স্রোতের সাথে তার গ্লানিগুলো ধুয়ে মুছে যেত। কিন্তু কি আর করার, নিজেদের কাজ তো করতেই হবে। তাই জলদি কুটিরে ফিরে এলো। ধীরে সুস্থে কুটির থেকে নিজেদের সব জিনিসপত্র বের করে আনে। তারপর কুটিরের আশেপাশে সবাই খাপটি মেরে বসে থাকে। সবার ধারণা রাতের বেলায় কিছু না কিছু হবে এই কুটিরে। যেহেতু এখানে সিগারেটের অংশ পাওয়া গেছে, তাই শতভাগ নিশ্চিত যে মানুষের আনাগোনা আছে এখানে। দিনের বেলায় যেহেতু আসেনি, নিশ্চয়ই রাতে আসবে। বিশাল বড় একটা গাছের গোড়ায় আজমাইন বসে আছে। পাশেই বাকিরা দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। প্রায় 1.5-2 ঘন্টা ধরে সবাই এখানে দাঁড়িয়ে আছে। এখনও কারো আসার নাম মাত্র নেই। তাহলে কি সবার ধারণা ভুল? নাকি ওই লোকগুলো মাঝে মাঝেই আসে এখানে?
আয়ন কিছুটা বিরক্ত হয়ে পকেটে থাকা ফোনটা বের করে। টাইম দেখার পর চেহারায় দ্বিগুণ বিরক্তির রেশ ফুটে ওঠে। কপাল কুঁচকে ফোনটা পুনরায় পকেটে পুরে নেয়। চারিদিকে মৃদুবিন্দু বাতাস বইছে। আয়ান ফোঁস করে শ্বাস ছেড়ে সবাইকে বলে, এখন গভীর রাত, 1:45 বাজে। এত রাত হয়ে গেল অথচ এখনও কোনো লোকের চিহ্ন পেলাম না। তোদের কি মনে হয় আজ রাতে কেউ আসতে পারে? সবাই ওর কথা শুনলো, কিন্তু আজমাইন ওর কথা শুনেও ভাবান্তর হলো না। ও ওর মতো নিশ্চুপ হয়ে বসে আছে। সুহাস বলল, কীভাবে বলবো, এত রাত হয়ে গেল এখনও আসলো না। যদি আসার নিয়ত থাকতো তাহলে আরও আগেই তো আসতো। জানি না, আবার হয়তো আসতেও পারে। আয়ান ছোট্ট করে বলে, আর কিছুক্ষণ দেখা যাক। রানা দাঁড়ানো থেকে বসতে বসতে বলে, এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার কোমরটাই ধরে গেছে, আর কত অপেক্ষা করব। তারপর সুহাস ও আয়ানের উদ্দেশ্যে বলে, আয় তোরাও বস এখানে। ওরা দুজনে গিয়ে গাছে হেলান দিয়ে বসে পড়ে। শুধু শুধু দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। কোনো শব্দ পেলেই উঠে যাবে, এর আগে না। কিছুক্ষণের মধ্যে ওদের চোখে ঘুম চলে আসে। সবার চোখে ঘুমের রেশ থাকলেও আজমানের চোখে বিন্দুমাত্র ঘুম নেই। সে তো এখন একজনের ভাবনায় ভর। ঠিক তখনই কুটিরের দিক থেকে পায়ের শব্দ, কোকানি আওয়াজ ভেসে আসে। শুকনো পাতার উপর হেঁটে যাচ্ছে, এটাও স্পষ্ট। ছিমছাম জায়গা হওয়ায় শব্দটা স্পষ্ট, দ্রুতই কানে আসে আয়ানের। আয়ান তৎক্ষণাৎ লাফ দিয়ে ওঠে। আয়ানের চোখে মাত্রই ঘুম লেগে আসছিল ভাব, কিন্তু কান ঠিকই সজাগ ছিল, তাই আওয়াজ পাওয়ার সাথে সাথে উঠে দাঁড়ায়। আজমাইন আয়ানকে এমনভাবে লাফিয়ে উঠতে দেখে নিজে উঠে দাঁড়ায়। আয়ানকে ফিসফিস করে জিজ্ঞেস করে, কী হয়েছে? আয়ান তাড়াহুড়ো করে পাশ ফিরে বলে, কুটিরের ভিতর থেকে গোয়ানির আওয়াজ আসছে। আজমাইনও লক্ষ্য করলো আওয়াজটা। এতক্ষণ কল্পনার জগতে ভাসছিল, তাই চারিদিকে কোনো খেয়ালই ছিল না। ওরা দুজন ভেবে নেয় কুটিরে গিয়ে সবাইকে আটক করবে, তাই সুহাস ও রানাকেও ডেকে নেয়। ঘুমো চোখে চোখ ডলতে ডলতে উঠে দাঁড়ায় সুহাস ও রানা। কাঁচা ঘুম থেকে ওঠার ফলে চোখ জ্বালা করছে, তাও কাজ তো করতেই হবে। সবাই গাছের গোড়ায় ব্যাগ রেখে শুধু প্রয়োজনীয় জিনিসগুলো সাথে নেয়। তারপর কুটিরের দিকে আঁকাতে থাকে। আয়ন ও কুটিরের মাঝে দূরত্ব অল্প বিস্তর। তখন দেখে দুটো মেয়ে দৌড়ে কুটিরের ভিতর ঢুকছে। মেয়ে দুটোর মুখ বাঁধা, হাঁটুর নিচ অব্দি গোল জামা পরা। মেয়ে দুটোর কোমরে ছুরির মতো কিছু একটা বাঁধা। আয়ানরা ওখানেই থেমে যায়। আয়ানের আর বুঝতে বাকি নেই যে এরা কারা। বুঝে যায় কালকে রাতের দেখা সেই মেয়ে দুটোই। সবার মাথায় একটাই প্রশ্ন, এত রাতে এই মেয়ে দুটো একা একা এখানে কেন আসলো? কী তাদের উদ্দেশ্য? আর ওই ঘরে তো নিশ্চয়ই পুরুষ আছে, তাহলে সেদে সেদে নিজের বিপদ কেন পাঠাচ্ছে? নাকি নিজেদের ইচ্ছাতেই আসছে? আয়ানরা আস্তে আস্তে পা ফেলে সামনে আগায়। বাইরে যে কেউ আছে সেটা যাতে বুঝতে না পারে। আয়ান ও সুহাস বেড়ার ফাঁক দিয়ে ভিতরের পরিস্থিতি দেখার চেষ্টা করছে, আর আজমাইন ও রানা দাঁড়িয়ে চারিদিকে পাহারা দিচ্ছে। আয়ান তো ভিতরের কাণ্ড থেকে অবাকের শীর্ষে পৌঁছে গেছে। এই মেয়ে এতটা সাহসী? চুপচাপ ভিতরের কার্যকলাপ দেখতে থাকে। কুটিরের ভিতর 4 জন পুরুষ ও 3 জন মেয়ে উপস্থিত। একজন পুরুষ বয়স্ক, আর বাকি 3 জনের বয়স একটু কম। একটি মেয়ে ভয়ার্ত দৃষ্টিতে সামনে তাকিয়ে চোখের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। পাশে অন্য একটি মেয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। তখনই বয়স্ক লোকটি শয়তানি হাসি দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির উদ্দেশ্যে বলে, যাকে এক ঢিলে তালে 3 পাখি ধরা পড়ছে, আমার লাগে এটা সুবর্ণ সুযোগ। কি বলো পাখি? এমনিতে তো তোরে আমি আমার কবজায় আনতে পারি না, সবসময় নাকি দড়ি দিয়ে ঘুরাস। কত চেষ্টা করলাম তো করে তুইলা আনার, কিন্তু পারলাম না। সবসময় বাধা দিতিস তুই, কিন্তু আজ তোর বোনের উসিলায় তোরেও পাইয়ে গেলাম। বলেই সবাই উচ্চ স্বরে হাসতে থাকে। সামনে থাকা মেয়েটার আগে জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর চোখে দুটো বড় করে তাকিয়ে আছে সবার দিকে। মনে হচ্ছে এই চোখ দিয়ে এখনই ঝলসে দেবে সব। লোকটার কথাগুলো আর এই হাসির শব্দ শোনার বিন্দুমাত্র ইচ্ছেও নেই। তৎক্ষণাৎ মেয়েটা গর্জে উঠে তেজি কণ্ঠে বলল, তোর এই জেগে জেগে দেখা স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যাবে, কোনোদিন সেটা বাস্তবায়ন করতে পারবি না। এতদিন যেহেতু তোর কুনজর থেকে আমার বোনকে রক্ষা করতে পেরেছি, তাহলে আজও পারবো। তোর মতো নরপশু আমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। তারপর বিদ্রুপের স্বরে মুখ বেঁকিয়ে আবার বলে, আমার তো তোর জন্য করুণা হয় বুড়া। তুই আর কয়দিন এই পৃথিবীতে রং তামাশা করে বেড়া। কয়দিন পর আমি নিজেই তোকে উপরে পাঠানোর ব্যবস্থা করব। এই দুনিয়া থেকে আরেকটা নোংরা মানুষ বিদায় করব। তুই তো এখন ভালো করেই জানিস এই নোংরা মানুষগুলোকে চিরতরে বিদায় করা আমার নেশা হয়ে গেছে। সামনে তোর পালা, তুই শুধু বসে বসে দিন গুনতে থাক। পাশে থাকা বয়স্ক লোকটি দ্বিগুণ কণ্ঠে বলে, তোর তো সাহস কম না? তুই আমারে মারার হুমকি দেস, তাও আবার আমার সামনেই? বুঝছি তোর ব্যবস্থা আগে করতে হইব। তোর ইজ্জত আগে সব গায়ে লুইটা নিব, তারপরে একেবারে পরপারে পাঠাইয়া দেওয়ার ব্যবস্থা করবো। তোর এই দেমাক তখন চিরতরে বন্ধ হইয়া যাইব। মাইয়া মানুষের এত দেমাক দেখাইতে নাই। লোকটার এহেন কথায় চোখের উপর কুটিসুটি হয়ে থাকা মেয়েটি প্রচণ্ড ঘাবড়ে যায়।
থরথর করে কাঁপতে থাকে, মনে হালকা জোর নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমার বোনের কোনো ক্ষতি করবেন না বলে দিলাম। ওর কথা শুনে সবাই হাসতে থাকে। হঠাৎ লোকটা সামনে থাকা মেয়েটির গালে জোরে থাপ্পড় মারে। আচমকা এমন হয় মেয়েটি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। মেয়ে দুটো আত্মজা বলে চিৎকার দিয়ে চোখে দেখে লাফিয়ে নিচে নামে। আত্মজা ওদের হাত দিয়ে থামতে বলে, তখনই থেমে যায়। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে লোকটির দিকে। আয়ন আর সুহাস এসব দিকে প্রচণ্ড অবাক হয়, ভেবে নেয় ভিতরে যাবে। তখনই দেখে মেয়েটা তড়িৎ গতিতে উঠে লোকটার মুখমণ্ডলে জোরে ঘুষি মারে। গায়ের সমস্ত শক্তি দিয়ে একের পর এক ঘুষি মারতে থাকে। ততক্ষণে পাশে থাকা ছেলেগুলো মারামারি শুরু করে দেয়। একটা ছেলে আত্মজার হাত টেনে সরাতে যায়, রাগে জিদে ছেলেটাকে জোরে ধাক্কা মারে। ফলস্বরূপ চোখের এক কোণে গিয়ে পড়ে সাথে সাথে মাথা ফেটে যায়। অন্যদিকে ছেলে মেয়ে ইচ্ছে মতো মারামারি করছে, কারোর থেকে কেউ কম না। আত্মজা পা দিয়ে হাত মারার এক পর্যায়ে কোমর থেকে ছোড়া বের করে কৌশলে লোকটির গলায় ধরে। এতক্ষণ মারামারি করায় ঘেমে একাকার, কপাল বেয়ে টপটপ করে ঘাম ঝরছে, জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। হুঙ্কার ছেড়ে বলে, এই কুত্তার দল, তোরা এদিকে তাকা। হাতাহাতি এখানেই বন্ধ কর, নয়তো তোদের বুড়া চেয়ারম্যানকে এখানেই শেষ করে দিব। সাথে সাথে সবাই থেমে যায়, আবার বলতে শুরু করে, ওরে তো চেয়ারম্যান বলতেও রুচিতে বাঁধে, আমার এই হাত দিয়ে ধরতেও ঘেন্না লাগে। আফসোস বাধ্য হয়ে ধরা লাগছে। তোদের উপর আমার এমনিতেই পাহাড় সমান ঘৃণা আছে, আরও বেশি বাড়াতে চাই ঘৃণাটা। তারপর নৃশংসভাবে তোদের আমি শেষ করব, তিলে তিলে শেষ করব তোদের। আয়নরা আত্মচারে এমন রূপ দেখে বাকরুদ্ধ হয়ে গেছে। ওর প্রত্যেকটা কথা গা কাটা দিয়ে ওঠার মতো, দেখেই বোঝা যাচ্ছে কতটা জেদি একরোখা। কই কালকে তো কত নিষ্পাপ মায়াবী লাগছিল, তবে চোখ দেখলে যে কেউ বলতে পারবে মেয়েটা কতটা স্নিগ্ধ মায়াবী। আয়ন আনমনে বলে, নারী তোমার বোঝা বড়ই কঠিন, কখনো মায়াবী, কখনো আবেগী, কখনো রুক্ষ তেজি, কখনো শান্ত শীতল, আবার কখনো সাহসী মহিষী নারী। নারী তুমি আজন্ম এক রহস্যময়ী। শেষ হয়ে গেল পর্বটি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক পেতে পারি আমি। আর আমার গল্পগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর একটা কথা, এই গল্পটির প্রথম পর্ব এবং পরের পর্বটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা এই পর্বটি প্রথম শুনলেন তারা অবশ্যই প্রথম পর্বটি শুনে আসবেন। আর যারা এই পর্বটি শুনলেন, সবগুলো পর্ব শোনা হয়ে গেছে, তারা পরের পর্বটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম সবাইকে।